গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 10টা আর আমি ফুল তুলতে এসেছি স্নান টান করে নিয়ে। ফার্স্ট আজকে একদম ফার্স্ট আমি। মেয়ে পড়ছে ম্যাডামের কাছে, মেয়ের এখনও ছুটি হয়নি, 10টা 40-এ ছুটি হয় তোমরা জানো। আর আমরা চাটা খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। এখন পুজোটা দেব, তারপরে ছুটি হবে, স্নান করাবো মেয়েকে, দিয়ে স্কুলে পাঠাবো। আজকে হচ্ছে সপ্তাহের শুরুর দিন, সোমবার। বেশি দিন স্কুল হবে না, গরমের ছুটি পড়লো বলে শুনছি 18 তারিখে নাকি পড়বে গরমের ছুটি। আচ্ছা, এতগুলো তো জবা ফুল হয়েছে, তাহলে কি এই এতদিন পরে ফোটা কমলা রঙের এত সুন্দর জবাটা কি তুলবো? আমি না বুঝি না। বড় মা তো বলে সমস্ত ফুল তুলে নেওয়া উচিত, ঠাকুরের পায়ে দেওয়া উচিত, গাছে ফুল রেখে দেওয়ার কি দরকার, জবা গাছ কিনেছো জবা ফুল তুলবে না, বড় মা এই কথা বলে। আবার রিয়াঙ্কাদের বাড়িতে গেছিলাম, রিয়াঙ্কাকে জিজ্ঞেস করলাম, রিয়াঙ্কা বলে আমার যতটুকু প্রয়োজন ঠাকুরের জন্য আমি ঠিক ততটুকুই ফুল তুলে ঠাকুরকে পুজো দিই, সমস্ত ফুল তুলে নেওয়ার তো কোনো দরকার নেই। রিয়াঙ্কা আবার তাই বলে। এবার আমি কার কথা শুনবো, জেঠি শাশুড়ির কথা না রিয়াঙ্কার কথা? দুটো ফুল দেখে আমার তাই মনে হচ্ছে। আবার ওইদিকে একটা লাল জবা ফুটেছে। আচ্ছা, আজকের দিনটা আমি বড় মার কথাই শুনি, ঠিক আছে। আজকের দিনটা বড় মার কথাই শুনি, সমস্ত ফুল তুলে ঠাকুরের সিংহাসন গুছিয়ে সাজিয়ে পুজো দিই। এরপরে তোমরা কমেন্ট করো তো যে আমার ঠিক কী করা উচিত, যতটুকু প্রয়োজন ততটুকুই ফুল তুলে পুজো দেবো নাকি সব ফুলই তুলে নেব। আর বড় মা মাঝে মাঝে ছাদে আসে, হ্যাঁ, বড় মা ছাদে এসে আমার এই গাছগুলোতে জবা ফুল দেখতে পেলে আমাকে পরে বলে, ও মন্দিরা তুমি পুজো দাও না, ও মন্দিরা তুমি রোজ পুজো দাও। আমি বলি কেন বলো তো? বলছে গাছে তো জবা ফুল যেমন ছিল তেমনই আছে। তো বন্ধুরা, আমার এই যে ফুল তোলা কমপ্লিট, ঠিক আছে। আর এই দেখো ছাদে কত জামা কাপড় সব মেলা, এমনকি মেয়ের স্কুল ড্রেসটাও মেলা, শুকিয়ে যাবে এক্ষুনি, ওটা নিয়ে নামবো। স্কার্টটা লাগবে, ওপরের টপটা লাগবে না, জামাটা লাগবে না, কারণ জামা ওর অনেক আছে। স্কার্টটা লাগবে, একটু পরে নেব, আরও একটু শুকাক ভালো করে। এখন একবার উল্টে দিয়ে যাই বলো, সকালবেলায় মেলেছি। আর এই যে অনেক ফুল তুলে নিয়েছি, এবার পুজোটা দিয়ে নিই। স্নান টান করে ঠান্ডা শরীরটাকে এতক্ষণ ধরে পোড়া রোদ্দুরে গরম আগুন করে ফেললাম। মাথাটা ঠান্ডা ছিল, রোদ্দুরের এত তাপ, মাথা দিয়ে এখন আগুন বেরোচ্ছে। কি জ্বালা বলো তো। ছাদে আসবো না আমি, তুলবো না আমি ফুল। সাবধানে যাবা, বাবাকে ধরে থাকবা শক্ত করে। তুমি তো আজ যেতে পারতে আমাদের সাথে। আমি রোদের মধ্যে বেরোই আর রান্নাটা বাবা দাঁড়িয়ে আছে, সাবধানে যাবা। ব্যাগটা রাখ, বাবা নেবে তো। 4 দিন পর? 4 দিন পর কি 18 তারিখ নাকি? বন্ধুরা, আমি এবার রান্না বান্না করবো। ঘরদোর সব কিছু পরিষ্কার গুছানো গোছানো, দুটো ঘরের বিছানায় একদম টান টান করে রেখে দিয়েছি চাদর, বুঝলেন বন্ধুরা। এখন বাজে হচ্ছে ঠিক 11টা 35। আমি এখন একটু ঘরে যাব, রান্নাটা দেরি করে বসাবো, গরম গরম খাবো, তার জন্য। ভাত হয়ে যাচ্ছে, এই যে ভাত, মানে রান্নাটা আগে করে নিয়ে ভাতটা লাস্টে করলে পরে ভালো হতো, কিন্তু আমি উল্টো করছি, ভাতটা আগে করে নিচ্ছি, মাংসটা একটু পরে করব, তাহলে একদম গরম গরম মাংস দিয়ে ওই একই হলো বিষয়টা, যে কোনো একটা জিনিস গরম থাকলেই হলো। ভাতটা হোক, ঠিক আছে। আর এখানে দেখো আমার আলু আর টমেটো কিন্তু কাটা হয়ে গেছে, মাংসটাও মাখানো হয়ে গেছে এই যে। আর আমি এখন ম্যাগি করলাম অনেক দিন পর, আজকে ব্রেকফাস্টে ম্যাগি খাবো। এই যে 11টা 35 বাজে, তো চলো আমি ম্যাগিটা খেয়ে ঘরে গিয়ে একটু রেস্ট নিই, পরে এসে মাংসটা রান্না করে নেবো, ঠিক আছে।
খেতে বসে ম্যাগিটা খেতে বসে মনে পড়লো যে ভাতে একটু ঢ্যাঁড়স দেবো। তা ফ্রিজ খুলে দেখি যে ফ্রিজ তো পুরো ফাঁকা। আগে তো বললাম যে ফ্রিজের মধ্যে কোনো সবজি নেই। এবার ভাত উপর দিয়ে টাইম হয়ে আসছে, আমার আবার ভাত একটু ঢ্যাঁড়স না হলে হবে না। আর ভেতরে ঢুকবো না, এই ফাঁকাটা দিয়ে দে। কি হবে রান্না? ইয়েস, এই সবজি এসে গেছে তো, যা কি করব নিয়ে নাও। দোকানে ওই পুরো টাকা জশ মনে বলতো ভাতে খাওয়া দিয়ে। ভাতে খাওয়া ভেন্ডি একদম লম্বা না হলে ভাল লাগে না আমার। ও তো বিক্রি করার জন্য বলবে। দেরি হলো কেন তা? ও আসো নিয়ে যাও। বন্ধুরা এখন সময় হচ্ছে দুপুর 2টো, ঠিক আছে? 2টো বাজতে 5 মিনিট না 7-8 মিনিট বাকি আছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। মাঝখানে রান্নাটা করে নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি রান্নাটা। তো চলো তোমাদেরকে ফাইনাল লুক দেখিয়ে দিই চিকেনের। এই হচ্ছে চিকেন, ঠিক আছে? এই বাবা দুধটা ফ্রিজে ঢোকানো হয়নি, সেই সকালে সোমনাথকে দিয়েছিলাম, ওটস দিয়ে খেয়েছে সোমনাথ আজকে সকালে। তো চলো গরম গরম মাংস ভাত, দুপুরের লাঞ্চ আর রাতের ডিনারও হয়ে যাবে। এই একেই বলে বাঙালি, দুপুরের লাঞ্চ রাতের ডিনার। ওয়াও কি সুন্দর কথা। লাঞ্চ তো দুপুরেই হয়, ডিনার তো রাতেই হয়, কিছুতেই বাঙালিরা মনে রাখতে পারে না। চলো দেখো, এটা আমাদের নতুন ফোনের ক্যামেরা। কেমন লাগছে দেখতে আমাদেরকে? দেখেছো এই ফোনটা আমরা নতুন কিনেছি। ওয়াও কি সুন্দর ক্যামেরা কোয়ালিটি। তোমাদের লাগবে এই ফোনটা? এই ফোনটা নেবে না? ঠিক আছে, তোমাদের জন্য তাহলে আরেকটা ফোন কিনে নিয়ে আসি। থাক, এই ফোনটা নিতে হবে না, দাঁড়াও ফোনটা, নতুন ফোন নিয়ে আসছি, দাঁড়াও। ও এই ফোনটা নেবে? তোমাদের এই ফোনটা পছন্দ? আসলে হঠাৎ করে ক্যামেরা অন করলাম, করে দেখি যে কেমন ঘোলাটে ঘোলাটে, বুঝলে তো? তারপরে ভাবলাম মুছতে লাগবে, তারপরে পরিষ্কার হবে। যাই হোক, আমরা মা মেয়েতে শুয়ে আছি। আমার সোনামা দেখো স্কুল থেকে চলে এসেছে। স্কুল থেকে এসে কি দিয়ে ভাত খেয়েছো মাম? মাংস। মাংস। কত মাংস খাই তাও হয় না। কবে বলবি যে মা আর মাংস ভাত ভালো লাগছে না, আর মাংস করো না মা? কবে বলবি? ওটার আশা করো না। ওটার আশা করবো না। একদিন এমন কোনো খাবার নেই যেটা খেতে 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 মানুষের মুখ এলে যায় না। একটা সময় তোর মুখ ইয়ে হবেই যে না মাংস কত খাওয়া যায়। না মোটেও না। একটা সময় গিয়ে মনে হবে যে এবার একটু মাছ ফাছ হলে ভালো হতো বাবা, আর মাংস পাচ্ছি না। মনে হবে না কোনোদিন? একদিন তো মনে হবে। যাই হোক, তো এই উইকে তো আমরা খেয়েছি চিকেন পাপড়িদের বাড়িতে, কিন্তু আমার সোনামাটা এই সপ্তাহে খাওয়া হয়নি। তো নিয়ে আজকে রান্না করেছি, জন্য দেখতে পেলে। ও স্কুল থেকে এসে খেয়েছে টেয়েছে। তো এখন শুয়ে আছি, ওর ম্যাডাম আসবে একটু পরে, আর ওর ম্যাডাম আসলে আমরা একটু বেরোবো। দেখো কেমন সময় কারেন্টটা চলে গেল, একটু ঠিক করে সাজুগুজু করতে পারলাম না। যাচ্ছি একটু বড়ের সাথে বাইরে হাওয়া খেতে, কিন্তু এই কারেন্ট অফ হওয়াতে একটুখানি যে সেজে গুজে যে বেরোবো সেইটুকু উপায় নেই। না পাচ্ছি কাজল পরতে, না পাচ্ছি একটা ছোট্ট কালো টিপ পরবো। আমি তো ওই অন্ধকার এই আলোতে, এই এমার্জেন্সি আলোতে আমি আমার কিছু বুঝতেই পারছি না কোথায় কি সাজবো। তো এরকম যা পারলাম, একদম সিম্পল সাদা, শান্তির প্রতীক, ঠিক আছে? তো এইভাবেই রেডি হয়ে নিলাম। চলো আর কি করব। আর ম্যাডাম ঢুকলো বলে এক্ষুনি পড়াতে ঢুকবে। বাজে হচ্ছে 5:36, 5:40 টাইম দিয়েছে, মেসেজ পাঠিয়েছে 5:40 ঢুকবে। তো ওই জন্যই ওয়েট করছি। ম্যাডাম না ঢুকলে বেরোতে পারছি না। ম্যাডাম আসলে, পড়াতে আসলে, তারপরে আমরা বাইরে একটু চাটা খাবো, ঘুরবো, তারপরে বাড়ি আসবো। বাড়িতে এসে ডালিয়া বসানো কাজ, আর হচ্ছে নাইটির লাইভ করব আজকে। কিন্তু কারেন্ট যদি না থাকে বা এরকম ডিস্টার্ব করে তাহলে হয়ে গেছে আমার লাইভ করা। যাই হোক, এখানে কবে থেকে করব করা হচ্ছে।
চলো বেরিয়ে পড়ি আর বক বক না করে। ম্যাডাম ঢুকলো বলে 5 মিনিটে ঢুকে যাবে। কেন কারেন্ট এলো না? কি জ্বালাতন জ্বালাচ্ছে। কতক্ষণ ওয়েট করলাম, 4:45 বাজে। ইমার্জেন্সিতে মেয়েকে পড়তে হবে আজকে। বাবা, বাইরে বেরিয়ে মনে হচ্ছে একটু নিঃশ্বাস নিচ্ছি। সারাদিন ঘরের মধ্যে ছিলাম, সেই সকাল সকাল রান্না হয়ে গেছে আজকে, তারপরে সারাটা দুপুর ঘরের মধ্যে। আর আমাদের নিচের ঘর তো ঘর না, পুরো একদম বদ্ধ পরিবেশ। বিকেল হলে যে একটু জানলা মানলা খুলে দেবো তারও উপায় নেই। ওপরের ঘরে খুলে দিয়েছি, ওপরের ঘরে জানলা দরজা খুলে সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছি। চলো বাড়ি ফিরে আবার জামা কাপড় তুলতে হবে। নাইটিগুলো আজকে সকালবেলায় মেলে 1 ঘন্টার মধ্যে নাইটিগুলো তুলে নিয়েছি, নাহলে নাইটিগুলোর কালার ফেড হয়ে যাচ্ছে। ওই একভাবে সারাদিন রোদে থেকে থেকে শুকিয়ে যায়, তো মেলার সাথে সাথে তোলা হয় বিকেলে। যাই হোক, মেয়ের জামা কাপড়গুলো রয়েছে, ওগুলো কোমরের প্যান্টগুলো মোটা ফোটা গিট ফিট, তো ওই জামার কুচি ফুচি রয়েছে, ওই জন্য ওইগুলো তুলিনি। শুকিয়ে তো গেছে সব, এসে তুলবো। তো বন্ধুরা, আসলাম হচ্ছে চা খেতে, কিন্তু চা হবে না কারণ কারেন্ট নেই। আর উনি ইন্ডাকশানে চা করে, আমরা যে ভদ্রলোকের কাছ থেকে চা খাই, তো উনি ইন্ডাকশানে চা করে, তো তার জন্য বললো কারেন্ট নেই, চা হবে না এখনও। তার মানে কারেন্ট আসেনি, তার মানে বাড়িতেও আসলো। চলো লস্যিটা খেয়েই আসি তাহলে। তা আমরা ভাবলাম কারেন্ট আসলো, দেখেছো তো, তোমাদের সাথে কথা বলতে বলতে, তোমরা হলে লক্ষ্মী, তোমাদের সাথে কথা বলতে বলতে কারেন্ট আসলো। তো এখন হচ্ছে লস্যি খাই, আর তারপরে আধা ঘন্টা পর না হয় চা খাওয়া যাবে। আর এখানে লস্যিটা আমি খুব ভালো খেয়েছি আগের দিন, ওই রকম প্যাকেজিংয়ে লস্যি খেতে খুব ভালো লাগে আমার। লস্যিটা টেস্টও ছিল। ওই দূরে ব্রিজ দিয়ে গাড়ি টাড়ি যাচ্ছে, দেখা যাচ্ছে, ওই জন্য তোমাদেরকে জুম করে দেখালাম। আর ওই রাস্তাটা দিয়েই যখন দোকান থেকে মাল নিয়ে ফিরতাম, ওই ব্রিজটা দিয়ে দোকান থেকে মাল নিয়ে ফিরতাম, আর ওইখানে বাইকে বসে এই চেয়ার টেবিলগুলো দেখতে পেতাম, এই জল টল দেখতে পেতাম, লাইট ফাইট দেখতে পেতাম। তখনই সোমনাথকে বলতাম যে একদিন যেতে হবে, এটাই। তারপর তো আজকে নিয়ে আমরা 3 বার আসছি। দারুণ করে এখানে, তোমরাও ট্রাই করো। তো বন্ধুরা, একটু বাড়িতে আসলাম, এই যে ম্যাডামের জন্য আর ছাত্রীর জন্য বাবা, এই ঘরের এসি চলছে, দরজা খোলা, যাওয়ার বেরোনোর সময় তো কারেন্ট ছিল না, বেরিয়ে গেছি হুড়মুড় করে। হাই রে, কত প্রেশার পড়লো গো এসিটার মধ্যে। দরজাটা বন্ধ থাকলেও এত অসুবিধা হতো না, ফ্যান এসি সব অন হয়ে গেছে। কি অবস্থা। তো এই যে ম্যাডামের জন্য আর ছাত্রীর জন্য লস্যি নিয়ে এসেছি, ওদেরকে দিই। আর আমি একটু সবজি আনবো, তাই বাজারের ব্যাগটাকে নিয়ে নেবো। সবজি শেষ হয়ে গেছে কদিন ধরে, তোমাদেরকে বলছি, ব্যাগটা নিই। তো বন্ধুরা, এই যে দেখো বের করে নিয়েছি নাইটি, রাইট 8টা বাজে এখন। তো লাইভে আসবো, সমস্ত কিছু রেডি। তো এইগুলোর মনে হয় হাতা আছে কিনা কি জানি, ওই জন্য আমি অন্য নাইটি পরেই লাইভে আসছি। প্রত্যেকটা প্রিন্ট খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। 450-এর লাইভ কবে থেকে করব করে ফাইনালি আজকে বসলাম 450-এর লাইভ করতে। তো আমি রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে দাঁড়াও দেখাই তোমাদেরকে।
এই নাইটি পরেছি। এই যে আমি, দাঁড়াও সামনে আসি। হ্যাঁ, এই যে এই হচ্ছে আমি, একদম সিম্পল সাজে চলে এসেছি, বেশি কিছু নয়। কোনো রকমে রেডি হলাম বাড়িতে এসে। মাথাটা হালকা হালকা যন্ত্রণা করছে, খুব হালকা হালকা, মানে যখন ঘুরছিলাম বাইরে ওর সাথে তখন থেকেই মাথা যন্ত্রণাটা খুব হালকা হালকা শুরু হয়েছিল। তো এখনও হালকাই আছে, ওই জন্য হয়তো একটু চোখ মুখ বসা বসা, বুঝতে পারছো। কিন্তু যাই হোক, সেরকম অসুবিধা হলে লাইভ চলাকালীনই নয় একটা ডাট খেয়ে নেবো। আর এই যে এই নাইটিটা পরলাম, ভালো লাগলে বুক করতে পারো, 450 টাকা প্রাইস আছে। চলো আর কথা বাড়িয়ে লাভ নেই, ঝটপট করে লাইভে আসি। আজকে নাইটিগুলো লাইভ হয়ে গেলে এই বেডশিটগুলো যে কবে দেখাবো, এইখানে সারা ঘর দুয়ার সব ছড়াছড়ি। চলো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেক কষ্ট করে বিছানাটা করেছি আর রান্নাঘরটা মুছেছি অনেক কষ্ট করে। সোমনাথ এখন গাছে জল দিচ্ছে আর ওদিকে জনিকে নিয়ে বেরিয়েছে, জনির কাজগুলো করবে ও এখন। তো আমি একবারে চেঞ্জ করে নিয়েছি, রাতের নাইটি পরে নিয়েছি, চেঞ্জ করে নিয়েছি, এবার শুতে যাব। প্রচণ্ড টায়ার্ড লাগছে বন্ধুরা, প্রচণ্ড টায়ার্ড। আমি ভেবেছিলাম যে ব্লগিংয়ের মধ্যে লাস্টে বেডশিটগুলো দেখাবো। আরে বেডশিট তো ছাড়ুক, বাজার থেকে যে সবজি ফলগুলো কিনে নিয়ে এসেছি, কী সবজি কিনলাম সেটা পর্যন্ত তোমাদেরকে দেখানোর ক্ষমতা নেই আমার। আরে দেখানো তো ছাড়ো, সেই সবজিগুলো যে ব্যাগ থেকে বের করে আমি ফ্রিজে ঢোকাবো সেই কাজটুকু করতে পারিনি। নেহাত রাতের খাওয়ার পর রান্নাঘরটা না মুছলেই নয়, আসলে উপদ্রব করবে। তার থেকেও বড় কথা, ঘুম থেকে উঠে চা করতে গিয়ে নোংরা রান্নাঘর দেখে কালকের দিনটা খারাপ যাবে, সেই কারণে রান্নাঘরটা গুছিয়েছি। আর বিছানা তো করতেই হবে রাতে শোয়ার, এই জন্য করেছি। ওই ব্যাগের মধ্যে সবজি আর ফল পড়ে রয়েছে, বের করে ফ্রিজে ঢোকানোর ক্ষমতা হয়নি। প্রচণ্ড ক্লান্ত লাগছে, প্রচণ্ড ক্লান্ত, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার শরীর কতটা ক্লান্ত লাগছে, জাস্ট হাঁপাচ্ছি, ভালো লাগছে না। উফ, বৃষ্টি ঝড় কিচ্ছু নেই। আজকে সোমনাথের সাথে বাইরে ঘুরছি তো, গাছে একটা পাতা এক ফোঁটা নড়ছে না, কেমন গুমোট ওয়েদার, ভালো লাগছে না গো। আমি কি ভিডিও করলাম সারাদিন ভগবান জানে, কত কিছু ভেবেছিলাম। যে রাত্রিবেলা সোমনাথকে বলছিলাম ও বাইকে করে ঘুরতে ঘুরতে যে বাড়িতে গিয়ে সব বেডশিটগুলোকে বিছানার উপরে আমাকে খুলে দেবা, সাজিয়ে দেবা, ক্যামেরা ধরে দেবা, একটু ভিডিও করব, কত কিছু বললাম। লাইভ শেষ করেছি, লাইভ শেষ করার পরে আমার দম নিতে পারছিলাম না, এত কষ্ট হয়েছে। দাঁড়িয়ে অতক্ষণ কথা বলেছি তো, আপাতত আর লাইভে আসছি না। লাইভে এসে জোরে আমি তো দেখো, আমার ঘরের মানুষের সাথে যেভাবে আমি যে টোনে কথা বলি ঘরের মানুষের সাথে, আমি কিন্তু সেই টোনেই ইয়ে করি, তোমাদের সাথে ব্লগ করি। কিন্তু যখন আমি লাইভে আসি না, তখন একটু জোরে কথা বলতে হয়। জানি না সে কারণে না কি কারণে আমার মারাত্মক পরিমাণে ক্লান্তি এসে গেছে শরীরে। তো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে কালকে সকালে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। কালকের দিনটা ঠাকুর করে যেন সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফুল এনার্জি পেয়ে যাই। আমার বড্ড এনার্জির অভাব শরীরে, আবার ভিটামিন ডির ওষুধ খেতে হবে মনে হচ্ছে। চলো টাটা, গুড নাইট সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে। টাটা। ভগবান আমার কষ্ট দেখে আমার ডাকে সাড়া দিয়েছে। দেখো গাছের পাতাও নড়তে শুরু করেছে আর জোরে হাওয়া দিতেও শুরু করেছে। এসছিলাম ওপরে জানলা দরজাগুলো বন্ধ করতে, এখন তো আর প্রশ্নই ওঠে না জানলা দরজা বন্ধ করে নিচে গিয়ে ওই এসির মধ্যে ঢোকার, প্রশ্নই ওঠে না। এখন আমি আধা ঘন্টা মতো ছাদে বসবো। সোমনাথও আসবে এখন, ও জনিকে বের করতে গেছে রাস্তায়, ও জনিকে ঘরে ঢুকিয়ে দিয়ে সোমনাথও এখন ছাদেই আসবে। ঠিক আছে, তো আমরা এখন ছাদেই থাকবো কিছুক্ষণ, তারপরে ওই জঘন্য এসির ঘরে গিয়ে শোবো। কারণ এই রকম বাইরে যা হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, এইখানে বিছানা করে শুতে পারলে সেইটাকে হতো এখন শান্তির শোয়া, সেটা তো হবে না। চলো।